হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের সেমিস্টার থেকে তোমাদের যে বাংলা বিষয় রয়েছে সেখান থেকে যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অলংকারের পাঠ থেকে তোমাদের যে ব্যতিরেক অলংকার রয়েছে, এই ব্যতিরেক অলংকার নিয়ে কিন্তু আজকে বিস্তারিতভাবে আমি আলোচনা করব এবং তোমাদের বুঝিয়ে দেবো। তো চলো আমি আলোচনাটি শুরু করি। দেখো, এই যে ব্যতিরেক অলংকার আমি সংজ্ঞা থেকে শুরু করব। সংজ্ঞা, তারপরে উদাহরণ, তারপরে শ্রেণী বিভাগ, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আর আশা করি তোমরা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো তাহলে তোমাদের আর অন্য কোথাও কিন্তু জানতে হবে না এই ব্যতিরেক অলংকার সম্পর্কে। চলো প্রথমে সংজ্ঞা দিয়ে আমি শুরু করি। দেখো, প্রথমে সংজ্ঞায় বলা হয়েছে এই যে ব্যতিরেক অলংকার যে রয়েছে, আমরা কি বলবো, যে অলংকারে উপমেয়কে উপমান অপেক্ষা উৎকৃষ্ট বা নিকৃষ্ট দেখানো হয় সেটাকে বলা হয় ব্যতিরেক অলংকার। মানে কি, আমরা দেখব অলংকার, এক কথায় আমরা যেভাবে মনে রাখবো অলংকারের মধ্যে দুটো জিনিস, একটা হচ্ছে উপমেয় এবং একটা হচ্ছে উপমান। যখন আমরা দেখব এই অলংকারের মধ্যে উপমেয় থেকে উপমানকে উৎকৃষ্ট বলতে বড় দেখানো হবে, আবার কখনো কি হবে, উপমেয় থেকে উপমানকে নিকৃষ্ট অর্থাৎ ছোট দেখানো হবে, এই লাইনটাই আমরা খালি মনে রাখবো, তখন যে অলংকার হয় সেটাকে কিন্তু ব্যতিরেক অলংকার বলা হয়। দেখো, সেটাই বলা হয়েছে। সুতরাং ব্যতিরেক অলংকারকে আবার দুদিকে আমরা বলতে পারি, মানে কখনো এই উপমেয়কে উপমান থেকে উৎকৃষ্ট দেখানো হবে, আবার কখনো উপমেয়কে উপমান থেকে নিকৃষ্ট। ঠিক আছে, এখানে তোমরা লিখে নিও, নিকৃষ্ট হবে, এখানে হবে নিকৃষ্ট। ঠিক আছে, আমরা দেখব কখনো উপমেয়কে উপমান থেকে উৎকৃষ্ট দেখানো হবে, আবার কখনো উপমানকে উপমেয় থেকে নিকৃষ্ট বলতে ছোট দেখানো হবে। এতটুকুনি কিন্তু মনে রাখতে হবে, এটাকে বলা হয় ব্যতিরেক অলংকার। দেখো, এই দুটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে এই ব্যতিরেক অলংকারের আমি একটু উদাহরণ নিয়ে আলোচনা করি, তাহলে আমরা আর একটু ভালো করে বুঝতে পারব। দেখো, বলা হয়েছে যেমন এখানে প্রথমে বলেছে তরলতব সজল দিঠি মেঘের চেয়ে কালো। কি বলা হয়েছে এখানে উপমেয় হচ্ছে সজল দিঠি। এই জায়গায় আমরা দেখব এই যে লাইনটি রয়েছে এখানে উপমেয় হচ্ছে সজল দিঠি, এটা কি উপমেয়, এইভাবে আমরা মনে রাখবো। এখানে কি, এটা হচ্ছে উপমেয়। এরপরে বলা হয়েছে উপমান বলতে অপ্রধান বর্ণীয় বিষয় হচ্ছে হলো বা মেঘ। ঠিক আছে, এই যে এটা হচ্ছে উপমান। তো আমরা দেখব এই লাইনটার মধ্যে কি বলেছে, কি বোঝাতে চেয়েছে। বলেছে উৎকৃষ্ট নিকৃষ্ট বাচক চেয়ে এই কবির বক্তব্য হচ্ছে হলো মেঘ কালো, কিন্তু তোমার সজল দৃষ্টি যে রয়েছে সেই কালো মেঘের থেকেও কিন্তু অধিক কালো। মানে লাইনটা কি বলেছে এই যে তরলতব সজল দিঠি বলতে তোমার যে দৃষ্টি রয়েছে সেটার থেকে, মানে মেঘের কালো থেকে কিন্তু তোমার সজল দৃষ্টি যে রয়েছে সেটা কিন্তু একটু, চোখের দৃষ্টি কিন্তু একটু বেশি কালো। মানে এখানে আমরা দেখব উপমেয় থেকে উপমানের থেকে উপমেয়কে কিন্তু বেশি উৎকৃষ্ট বলতে, বেশি সর্বশ্রেষ্ঠ বলতে বড় ধরা হলো। এটাই কিন্তু ব্যতিরেক অলংকারের উদাহরণ। সেটাই এখানে বলা হয়েছে যে দৃষ্টির কালত্বের উৎকর্ষ কিন্তু বোঝানো হয়েছে, এর জন্য এটা একটি ব্যতিরেক অলংকারের কিন্তু উদাহরণ। ঠিক আছে, এরপরে আমরা দেখব এই যে এখানে দেখো আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে। কি বলেছে, 2 নম্বর উদাহরণে বলেছে কলক কল্লোলে লাজ দিল আজ নারী কণ্ঠের কাকলি। এখানে আমরা দেখব এখানে যে উপমেয় রয়েছে সেটার প্রধান বর্ণীয় বিষয় হচ্ছে হলো নারী কণ্ঠের কাকলি। এখানে দেখব এই যে নারী কণ্ঠলের কাকুলি, এটা কি, এটা হচ্ছে উপমেয়। ঠিক আছে, আর এখানে অপ্রধান বিষয় হচ্ছে হলো কল্লোল। ঠিক আছে, এটা হচ্ছে অপ্রধান বিষয়, মানে এটাকে হচ্ছে উপমান ধরা হয়েছে। তো এইখানে আমরা কি দেখব, এই বাক্যটার মধ্যে দেখব যে নারী কণ্ঠের কাকনি মানে নারীর কণ্ঠসুরকে কিন্তু বলা হয়েছে, উৎকণ্ঠ যে ধ্বনি রয়েছে সেটাকে কিন্তু বলা হয়েছে। এবার দেখো, কবি বলেছেন যে এই নারী কণ্ঠধ্বনি বা কল্লোল থেকে কিন্তু উচ্চগ্রামে পৌঁছেছে। তো কল্লোল কিন্তু এখানে নিন্দার বস্তু। তো এখানে নারী কণ্ঠধ্বনি যে নিন্দার বস্তুকে হার মানিয়েছে সেটাই কিন্তু নারী কণ্ঠধ্বনি আরো বেশি নিন্দার। মানে এখানে যে নারীর কণ্ঠ রয়েছে সেই নারীর কণ্ঠ যেন এই যে একটা নিন্দার বস্তু সেটাকে হচ্ছে হার মানিয়েছে। এখানে সেটাই বলা হয়েছে যে এখানে, সুতরাং এখানে নারীর কণ্ঠের কাকুলির যে আকর্ষণ সূচিত হয়েছে এটাই কিন্তু ব্যতিরেক অলংকারের উদাহরণ। ঠিক আছে, এটা দ্বিতীয় উদাহরণের মধ্যে কিন্তু ছিল। দেখো, তো
দুটা উদাহরণ নিয়ে কিন্তু আমি আলোচনা করলাম। এখন এই যে ব্যতিরেক অলঙ্কার রয়েছে, এই ব্যতিরেক অলঙ্কারের প্রকারভেদ নিয়ে আলোচনা করি। আমরা দেখব এই ব্যতিরেক অলঙ্কারকে দু প্রকারে বিভক্ত করা রয়েছে। দেখো স্ক্রিনে দেওয়াই রয়েছে, দুটি ভাগে বিভক্ত। একটা হচ্ছে উৎকর্ষক ব্যতিরেক, উৎকর্ষাত্মক ব্যতিরেক, আরেকটা হচ্ছে অপকর্ষাত্মক ব্যতিরেক। ঠিক আছে, এবার এর সংজ্ঞা নিয়ে আমি বলছি। দেখো এরপরে প্রথম যে বললাম আমি দু প্রকার, প্রথমটা ছিল উৎকর্ষাত্মক ব্যতিরেক। এই উৎকর্ষাত্মক ব্যতিরেক অলঙ্কারের সংজ্ঞাতে বলা হয়েছে যেখানে উপমেয়কে উপমান অপেক্ষা উৎকৃষ্ট রূপে দেখানো হবে সেটা হচ্ছে উৎকর্ষাত্মক ব্যতিরেক। মানে প্রথমে যে বললাম দুটা বিষয় তোমরা খেয়াল রাখবে, এইভাবে মনে রাখবে, কখনো উপমেয়কে উপমান থেকে উৎকৃষ্ট আর কখনো উপমেয়কে উপমান থেকে নিকৃষ্ট। তো উৎকৃষ্ট যেটা ধরা হয় সেটা কিন্তু চলে যায় এই যে উৎকর্ষাত্মক ব্যতিরেক অলঙ্কারের মধ্যে। ঠিক আছে, সেটা দেখো সেটাই এখানে বলা হয়েছে যে উপমেয়কে উপমান থেকে কি করা হচ্ছে, উৎকৃষ্ট কিন্তু করা হচ্ছে, তাই তাকে বলা হয় উৎকর্ষাত্মক ব্যতিরেক। তো এর উদাহরণ হচ্ছে সপ্তপুরুষ কোথায়, সপ্তপুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া। ঠিক আছে, মানে কি বলছে এখানে উপমেয় হচ্ছে হলো মাটি আর উপমান হচ্ছে হলো সোনা। মানে এই জায়গায় আমরা এইভাবে দেখব, এখানে উপমেয় কি বলা হয়েছে, এখানে উপমেয় হচ্ছে হলো মাটি আর উপমান হচ্ছে হলো সোনা। আমরা দেখব এখানে উপমেয় থেকে উপমানকে কি করা হচ্ছে, বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, অর্থাৎ মাটি থেকে সোনাকে কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। তো কি বললাম, এই যে উপমেয় থেকে উপমানকে কি করা হচ্ছে, উৎকৃষ্ট করা হচ্ছে, সেটা এখানে বলছে। এখানে আমরা দেখব বক্তব্যের মধ্যে, কবির যে বক্তব্য রয়েছে এর মধ্যে মাটি থেকে সোনার কিন্তু বড় উৎকৃষ্ট, ঠিক আছে, বড় বলতে উৎকৃষ্ট ধরা হচ্ছে। এই যে উপমানকে উপমেয় অপেক্ষা উৎকৃষ্ট প্রদর্শন করা হচ্ছে, তাই কিন্তু কাব্যটিতে এটা একটা উৎকর্ষাত্মক ব্যতিরেক অলঙ্কারের কিন্তু উদাহরণ। দেখো প্রথমে, এরপরে আমি অপকর্ষাত্মক যে ব্যতিরেক রয়েছে সেটার কিন্তু উদাহরণ নিয়ে, সংজ্ঞা এবং উদাহরণ নিয়ে বলছি। দেখো আমরা দেখবো, আমি প্রথমে বললাম মানে যেটাকে বড় ধরা হবে, উৎকৃষ্ট ধরা হবে, সেটা চলে গেল আগেরটাতে। এরপরে যেটা নিকৃষ্ট বেঁচে রইল সেটা কিন্তু আমরা দেখবো অপকর্ষাত্মক ব্যতিরেক সংজ্ঞার মধ্যে দেওয়া হয়েছে। দেখো এখানে তাই বলেছে যে উপমেয়কে উপমান অপেক্ষা, যে উপমানকে অপেক্ষা উপমেয়কে নিকৃষ্ট করে দেখানো হয়, মানে ছোট করে কিন্তু দেখানো হয়, তারপরে তাকে কিন্তু অপকর্ষাত্মক ব্যতিরেক অলঙ্কার বলা হয়। তো ওই যে প্রথমে উৎকর্ষ, এবার কি হলো, এবার কিন্তু নিকৃষ্টর মধ্যে চলে আসলো। তো সেটাই বলেছে, যেমন উদাহরণে দেখো বলেছে পাপীকেও তুমি মানিয়েছো হার। এখানে আমরা কি দেখব, এখানে আমরা দেখব উদাহরণটির মধ্যে এই যে এই অংশটি যে রয়েছে এই লাইনটির মধ্যে বলছে উপমেয় হচ্ছে হলো তুমি, ঠিক আছে, আর উপমান হচ্ছে হলো, এখানে উপমানকে দেখব পাপীকে বলছে পাপীকে তুমিও মানিয়েছো হার। কি বলছে, এই যে কবির বক্তব্য পাপী নানা কারণে দুষ্ট, মানে পাপী তো বিভিন্ন কারণের মধ্যে দুষ্ট হয়ে রয়েছে, কিন্তু সেই পাপীকেও তুমি হার মানিয়েছো। এই যে কি বলছে, পাপীর থেকেও কে দোষী বেশি, তুমি, মানে সেই যে পাপী বিভিন্ন ধরনের দোষ করে তার থেকেও কিন্তু বেশি দোষী তুমি, মানে ওই পাপীকেও তুমি হার মানিয়ে দিয়েছো। এই যে এখানে উপমেয় অপেক্ষা উপমানকে কিন্তু নিকৃষ্ট দেখানো হলো, সেটাই কিন্তু এই অপকর্ষাত্মক ব্যতিরেকের উদাহরণ। অর্থাৎ পাপীর চেয়ে অনেক বেশি পাপ কাজ করেছে, অর্থাৎ পাপী থেকেও তুমি অধিক নিকৃষ্ট, মানে পাপী থেকেও কি তুমি অধিক আরও নিকৃষ্ট, মানে তার থেকেও তুমি আরও নিচে, এই যে নিকৃষ্ট করা হচ্ছে। ঠিক আছে, সেটাই বলছে এখানে উপমেয়কে তুমিকে উপমান পাপী অপেক্ষাও কিন্তু নিকৃষ্ট করা হচ্ছে। এই যে উপমেয় যে রয়েছে তাকে কিন্তু উপমান থেকে কিন্তু আরও নিকৃষ্ট করা হচ্ছে, মানে পাপী থেকেও তাকে আরও বেশি পাপী বলা হচ্ছে, সেটাই কিন্তু দেখানো হয়েছে। তাই এই কাব্যের অংশটি হচ্ছে অপকর্ষাত্মক ব্যতিরেকের কিন্তু উদাহরণ। ঠিক আছে, দেখো আজকে এই যে ব্যতিরেক অলঙ্কার যে এর সংজ্ঞা, উদাহরণ এবং শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা কিন্তু আমার এতটুকুনি ছিল। আলোচনাটি আমি এখানেই শেষ করছি, তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে রাখি। তখন স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয়, তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু অনলাইনে ক্লাস করানো হয়। তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে অবশ্যই নাম্বার দুটির মধ্যে কিন্তু তোমরা যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।